আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। ক্লাস 12-এ আমাদের যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয় সেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমাদের 8 নম্বরের প্রশ্ন আসে। 6 নম্বরের একটা প্রবলেম, তার সঙ্গে অর দিয়ে একটা থিওরি, আর 2 নম্বরে আইদার এমসিকিউ অর এসএকিউ, এভাবে 2 নম্বরের প্রশ্ন আসে। টোটাল 8 মার্কসের প্রশ্ন এখান থেকে আসে। তো আজকে আমি এই টপিকটা তোমাদের শুরু করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো প্রথমেই আমাদের বুঝতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট is a statement that shows the flow of cash and cash equivalent during the period for which cash flow statement is prepared. অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী হলো একটি বিবরণী যেটি একটি নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়, এবং যে সময়কালের জন্য প্রস্তুত করা হয় সেই সময়ে প্রতিষ্ঠানের ফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পরিমাপ করা হয়। অর্থাৎ নগদ এবং নগদের সমতুল্যের প্রবাহ যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য, সেই বিবরণীকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে আমরা কি বলছি? নগদ প্রবাহ বিবরণী বলছি। এটি একটি স্টেটমেন্ট, অর্থাৎ এটি একটি বিবরণী। এটি কি দেখায়? ফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নগদ এবং নগদ সমতুল্যের প্রবাহ ডিউরিং দ্য পিরিয়ড ফর হুইচ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার, অর্থাৎ যে নির্দিষ্ট সময়কালের জন্য এটি তৈরি হয়েছে সেই সময়কালের নগদ ও নগদ সমতুল্যের প্রবাহ দেখায়। তাহলে এখানে আমরা একটা কথা পেয়েছি, ফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটার মানে কি, বা এই ফ্লো বলতে কি বোঝায়? দেখো, ক্যাশ ফ্লোজ অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটাকে যদি আমরা বলি তাহলে ফ্লো ক ধরনের হতে পারে? 2 ধরনের। নাম্বার 1 ইনফ্লোজ, নাম্বার 2 আউটফ্লোজ। ইনফ্লো মানে কি? রিসিভড অফ ক্যাশ, অর্থাৎ যখন আমরা নগদ টাকা পাচ্ছি, প্রতিষ্ঠান যখন নগদ টাকা পাচ্ছে, when a concern is receiving cash, that is inflow of cash, প্রতিষ্ঠানের মধ্যে নগদ টাকা এলো, ইনফ্লো অফ ক্যাশ। আর যখন প্রতিষ্ঠান পেমেন্ট করছে, when the concern is making payment, তখন কি হচ্ছে? আউটফ্লো অফ ক্যাশ। ক্লিয়ার হলো? এইবার দেখো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়? নগদ ও নগদ সমতুল্য মানে কি? ক্যাশ মানে হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। এটা আমরা সবাই জানি, আমরা 11 থেকে করে এসেছি, তোমাদের এটা খুব ক্লিয়ারলি জানা আছে যে ক্যাশ বলতে আমরা ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্সকে বোঝাই। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় মার্কেটেবল সিকিউরিটিস, দ্যাট ইজ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট লাইক ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার এটসেট্রা। অর্থাৎ নগদ সমতুল্য হলো স্বল্পমেয়াদী এবং অধিক তারল্যযুক্ত লগ্নিপত্র। মার্কেটেবল সিকিউরিটিস মানে কি? অধিক তারল্যযুক্ত লগ্নিপত্র, অর্থাৎ যেটাকে খুব সহজেই আমরা ক্যাশে কনভার্ট করতে পারি, খুব সহজেই যাদেরকে নগদ অর্থে রূপান্তর করা যায় এবং যাদের নগদের মূল্য পরিবর্তনের ঝুঁকি অনেক কম, তাদেরকেই আমরা বলি নগদ সমতুল্য। ঠিক আছে? যেমন ধরো কোনো একটা বিনিয়োগ করেছি, স্বল্পমেয়াদী বিনিয়োগ করেছি, ধরো 1 মাসের জন্য বা 3 মাসের জন্য। হ্যাঁ, তার মানে এটা কি? আমি 3 মাসের মধ্যে টাকাটা পেয়ে যাব বা 1 মাসের মধ্যে টাকাটা পেয়ে যাব, সহজে আমরা নগদে রূপান্তরিত করতে পারবো। সেই জন্য এটাকে বলা হয় ক্যাশ ইকুইভ্যালেন্ট, নগদ সমতুল্য, নগদেরই মতো। ক্লিয়ার? এর উদাহরণ যদি চাই তোমরা পারবে, যেমন ধরো ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ, এগুলোকে আমরা বলি নগদ সমতুল্যের উদাহরণ, যেটাকে খুব সহজেই ক্যাশে কনভার্ট করা যায়। এবার দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 রিভাইজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব আসে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রিপেয়ার করা হয়। এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী, ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়। এখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 রিভাইজ হয়েছে, সেই জন্য আমি পাশের রিভাইজ কথাটা লিখে দিয়েছি।
এবারে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, কিভাবে তৈরি করব? Cash flow statement to be prepared showing cash flow under 3 heads. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করা হবে তখন ক্যাশ ফ্লো দেখানো হয় 3টি হেডে। কি কি হেড? নাম্বার 1, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ। নাম্বার 2, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ। নাম্বার 3, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি, অর্থাৎ আর্থিক সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ। তো আমরা এই নগদ প্রবাহগুলো আলাদা আলাদা করে একটা একটা করে এবারে দেখব। প্রথমে আমি কি বলেছিলাম যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা দেখি অপারেটিং অ্যাক্টিভিটিস কি। Operating activities are the principal revenue producing activities of the enterprise and other activities that are not investing or financing activity. অর্থাৎ কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ হলো প্রতিষ্ঠানের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ। যে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী যে কার্যকলাপ তাকেই আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস। এবং অন্যান্য কিছু কার্যকলাপও হতে পারে, কিন্তু সেটা কিন্তু কখনোই ইনভেস্টিং বা ফিনান্সিং অ্যাক্টিভিটি হবে না, অর্থাৎ যেটা কখনোই বিনিয়োগ সংক্রান্ত বা আর্থিক সংক্রান্ত কার্যকলাপের মধ্যে পড়বে না। আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি তাহলে দেখো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নিই। এক্সাম্পলস অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু এসএকিউতে খুব আসে। তো নাম্বার 1 দেখো, রিসিভ ফ্রম সেল অফ গুডস অ্যান্ড অবলিক অর রেন্ডারিং অফ সার্ভিসেস, অর্থাৎ যে প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত তাদের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ কি? সেল অফ গুডস। যারা সেবা প্রদানের সঙ্গে যুক্ত তাদের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ হলো রেন্ডারিং অফ সার্ভিসেস। ক্লিয়ার? এরপর রিসিভ ফ্রম রয়্যালটিজ, ফিজ অ্যান্ড কমিশন, এগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে নিতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে, তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ফিজ, কমিশন, রয়্যালটিস এগুলো আমরা নিয়ে থাকি, তো এটাও অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। রিসিভ ফ্রম ডেটার্স অ্যান্ড বিলস রিসিভেবল, তোমাদের নিশ্চয়ই মনে আছে 11-এ আমরা করেছিলাম যে যখন আমরা ক্রেডিট সেলস করি তখন আমরা ডেটার্সের কাছ থেকে টাকা পাই, তাহলে সেলের জন্যই তো মেনলি টাকাটা পাচ্ছি। বিলস রিসিভেবল, তখন আমি বিলস রিসিভেবলের থেকে টাকা পাই, এগুলো তো মেনলি ক্রেডিট সেল করার জন্যই টাকা পাচ্ছি, তাহলে এটাও আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি। পেমেন্ট ফর পারচেজ অফ গুডস অ্যান্ড অবলিক অর সার্ভিসেস, অর্থাৎ পণ্যদ্রব্য কিনতে বা সেবা প্রদান করার জন্য যে পেমেন্ট আমাদের করতে হয় সেটাও অপারেটিং অ্যাক্টিভিটিস। পেমেন্ট টু ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেয়েবল, বুঝতেই পারছো একইভাবে ক্রেডিটার্সের আমরা ক্রেডিট পারচেস করেছি তার জন্য ক্রেডিটার্সের পেমেন্ট করছি বা বিলস পেয়েবল হিসেবে পেমেন্ট করছি, তখন সেটা অপারেটিং অ্যাক্টিভিটি। পেমেন্ট অফ ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড আদার পেমেন্টস টু এমপ্লয়িজ, এমপ্লয়িজদের আমরা যে পেমেন্টগুলো করে থাকি সেগুলোকে আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটি। Payment of and refund of income tax unless these are identified with investing or financing activity. এর মধ্যে যদি আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করি, আমরা বলতে প্রতিষ্ঠান যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে বা যদি রিফান্ড অফ ইনকাম ট্যাক্স হয় তাহলে নেট যত ট্যাক্স পেমেন্ট হলো সেটাকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আনবো। এবার ধরো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স হতে পারে। তুমি একটা ইনভেস্টমেন্ট করেছো তার থেকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, হ্যাঁ। অথবা ধরো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের জন্য তুমি একটা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়েছে তার জন্য তোমাকে পেমেন্ট করতে হচ্ছে, তাহলে এক্ষেত্রে তখন সেগুলো ইনভেস্টিং বা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। যে অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে সেই অনুযায়ী আমরা দেখাবো। তবে সাধারণত তোমাদের প্রবলেমে এখন অব্দি ইনভেস্টিং বা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ইনকাম ট্যাক্স দেয়নি, তো সুতরাং আমাদের কিন্তু মেনলি অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবেই প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স দিয়েছে এরকম ধরনের প্রবলেমই আসে। ক্লিয়ার? এই যে আমরা আইটেমগুলো পড়লাম এগুলো কিন্তু সব নন ফিনান্সিয়াল কোম্পানিজ ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আর্থিক প্রতিষ্ঠান নয়, মানে যারা শেয়ার ডিবেঞ্চার বিক্রি করার কাজে লিপ্ত নয়, এগুলো কিন্তু এই যতগুলো আমরা পড়লাম সেগুলো কিন্তু সমস্ত এই নন ফিনান্সিয়াল কোম্পানিজ এর অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবে আসে।
শেয়ার ডিবেঞ্চার যারা বিক্রি করে অর্থাৎ যারা ফিনান্সিয়াল কোম্পানিজ তাদের ক্ষেত্রে কিন্তু আবার ওই অন্যগুলো মানে তারা তো শেয়ার ডিবেঞ্চারটা তাদের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ বা কি বলবো সেটা রিসিট হোক বা পেমেন্ট হোক সেটা হচ্ছে, তো সেক্ষেত্রে ফিনান্সিয়াল কোম্পানিজের ক্ষেত্রে কিন্তু এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস হয় না, তখন তাদের কাছে সেল অফ শেয়ার, সেল অফ ডিবেঞ্চার, পারচেজ অফ শেয়ার এগুলো তখন তাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসে। কিন্তু আমাদের ফিনান্সিয়াল কোম্পানিজের ক্ষেত্রে কিন্তু প্রবলেম যেহেতু দেয় না, আমি সেটা আর আলাদা করে তোমাদের বলছি না, আমরা খুব সিম্পলি এটা করার চেষ্টা করছি। নন ফিনান্সিয়াল কোম্পানিজের ক্ষেত্রে এগুলোকেই আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ব। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? এইবারে দেখো আমরা আসছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখো কি? Investing activities are the acquisition and disposal of the long-term asset and other investment not included in cash equivalent. অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ হলো দীর্ঘমেয়াদী সম্পত্তি ও অন্যান্য বিনিয়োগের যা নগদের সমতুল্য নয় ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যকলাপ। অর্থাৎ যেগুলো দীর্ঘমেয়াদী সম্পত্তি বা লং টার্ম অ্যাসেট, যেমন মেশিনারি হতে পারে, প্ল্যান্ট হতে পারে, বিল্ডিং হতে পারে, সেটা সেল হচ্ছে বা পারচেস হচ্ছে, বা ধরো ইনভেস্টমেন্ট মানে যেটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট আমরা বলি, মানে যেগুলো মার্কেটেবল সিকিউরিটিজ নয়, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নয়। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলে তো ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ছে। সুতরাং যে ইনভেস্টমেন্টগুলো ক্যাশ ইকুইভ্যালেন্ট নয় সেই ইনভেস্টমেন্টগুলো যদি আমরা ক্রয় বিক্রয় করি তাহলেও আমরা বলবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে এটা পড়বে। ঠিক আছে? এক্সাম্পলগুলো দেখে নাও, খুব সহজ, তোমাদের অসুবিধা হবে না বুঝতে, একটু মন দিয়ে দেখো। Examples of cash flow from investing activities: payment for purchase of fixed assets, including intangible assets, and also payment for capitalized research and development cost and self-constructed fixed assets. বুঝতেই পারছো, আমরা যখন ফিক্সড অ্যাসেট পারচেস করছি তখন আমাদের একটা ক্যাশ ফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, কিন্তু আমি এখানে ইনফ্লো আউটফ্লোগুলো এখন আলোচনা করছি না, আমি জাস্ট তোমাদের ফ্লো অফ ক্যাশটা বোঝাচ্ছি। তাহলে ফিক্সড অ্যাসেট যখন পারচেস করছে ফ্লো অফ ক্যাশ হচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে। ধরো গুডউইল কিনছো, এটা তোমরা পার্টনারশিপে করেছো, গুডউইল যখন কেনা হচ্ছে তখন সেক্ষেত্রে ক্যাশ টাকা দিতে হচ্ছে। বা ধরো কোনো ক্যাপিটালাইজড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, কোনো একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে খরচ হচ্ছে সেটাও ফ্লো অফ ক্যাশ। অথবা সেলফ কনস্ট্রাক্টেড ফিক্সড অ্যাসেট, একটা নিজস্ব সম্পত্তি মানে নিজের একটা ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পত্তি তৈরি করা হচ্ছে, তাহলে সেটার একটা কস্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো সব আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। এরপরে দেখো রিসিভ ফ্রম ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট ইনক্লুডিং ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ডিসপোজাল মানে সেল, তাহলে যখন ফিক্সড অ্যাসেট বা গুডউইল তুমি সেল করছো তখন তোমার ফ্লো অফ ক্যাশ হচ্ছে। তুমি একটা অ্যাসেট বিক্রি করে ক্যাশ টাকা পাও, তো তাহলে সেটা তোমার ফ্লো অফ ক্যাশ হচ্ছে, ইনফ্লো অফ ক্যাশ হচ্ছে, টু বি ভেরি স্পেসিফিক ইনফ্লো অফ ক্যাশ হয়। তাহলে যখন রিসিভ ফ্রম ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট হচ্ছে তখনও আমরা সেটাকে বলছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। থার্ড দেখো পেমেন্ট টু পারচেস or acquire securities, that is share, debenture, bonds or debt instrument of other enterprises. এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ইন দ্য কেস অফ নন ফিনান্সিয়াল কোম্পানিজ। এই যতগুলো আছে আমি কিন্তু নন ফিনান্সিয়াল কোম্পানিজের পরিপ্রেক্ষিতেই বলছি। ঠিক আছে? যখন আমরা পারচেস বা অ্যাকোয়ার করার জন্য কি পারচেস করছি, শেয়ার পারচেস করছি বা ডিবেঞ্চার পারচেস করছি, বা ধরো কোনো বন্ড বা ডেট ইনস্ট্রুমেন্ট যখন আমরা পারচেস করছি মানে কি, তখন আমরা এটা আমাদের ইনভেস্টমেন্ট। শেয়ার বা ডিবেঞ্চার কেনা মানে কি, এটা আমাদের ইনভেস্টমেন্ট। তাহলে আমরা ইনভেস্টমেন্ট পারচেস করছি মানে কি, ফ্লো অফ ক্যাশ হচ্ছে। ক্লিয়ার? এরপরে দেখো রিসিভ ফ্রম সেল অর ডিসপোজাল অফ সিকিউরিটিজ, দ্যাট ইজ শেয়ার, ডিবেঞ্চার, বন্ড অর ডেট ইনস্ট্রুমেন্ট অফ আদার এন্টারপ্রাইজ। এখানেও আমি লিখে দিয়েছি ইন দ্য কেস অফ নন ফিনান্সিয়াল কোম্পানিজ। হ্যাঁ, যখন আমরা সিকিউরিটিটাকে সেল করছি, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ডেট ইনস্ট্রুমেন্ট এগুলোকে যখন আমি সেল করছি মানে ইনভেস্টমেন্ট সেল হচ্ছে যখন, তখনও সেটা আমার ফ্লো অফ ক্যাশ হচ্ছে, তাহলে সেটা আমরা বলছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ইন দ্য কেস অফ নন ফিনান্সিয়াল কোম্পানিজ। কেন লিখেছি আমি একটু আগেই তোমাদের বললাম, ফিনান্সিয়াল কোম্পানিজের ক্ষেত্রে এগুলো কিন্তু সব অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে চলে আসে। ঠিক আছে? সেই জন্য আমি লিখে দিয়েছি এখানে ইন দ্য কেস অফ নন ফিনান্সিয়াল কোম্পানিজ। এরপরে দেখো অ্যাডভান্সেস অ্যান্ড লোনস মেড টু থার্ড পার্টি। প্রতিষ্ঠান যখন
থার্ড পার্টি, তৃতীয় পক্ষকে লোন দেয়, তাহলে যাকে লোন দিচ্ছে সেটা তো ওর ইনভেস্টমেন্ট, মানে ও কাউকে লোন দিয়েছে, সেই লোন থেকে তো প্রতিষ্ঠান টাকা পাবে। তাহলে এক্ষেত্রে এটাকেও আমরা বলবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কারণ লোন দেওয়া মানে সেটা ইনভেস্টমেন্ট। কিন্তু যদি ফিনান্সিয়াল এন্টারপ্রাইজ লোন দেয় তাহলে কিন্তু সেটা অপারেটিং অ্যাক্টিভিটিস হয়। সেই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি আদার দ্যান অ্যাডভান্সেস অ্যান্ড লোনস মেড বাই ফিনান্সিয়াল এন্টারপ্রাইজ। ক্লিয়ার? এরপর দেখো রিসিভ ফ্রম রিপেমেন্টস অফ অ্যাডভান্সেস অ্যান্ড লোনস মেড টু থার্ড পার্টি। এবার থার্ড পার্টি যখন যে লোনটা দেওয়া হয়েছে তারা যখন ফেরত দিয়ে দিচ্ছে তখন সেটা ফ্লো অফ ক্যাশ, এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে হয়। কিন্তু এখানেও মাথায় রাখবে other than advances and loans made by financial enterprises, ফিনান্সিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে সেটা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। ঠিক আছে? নন ফিনান্সিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। এরপরে দেখো ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে ইনভেস্টমেন্ট করেছি, শেয়ারে ইনভেস্ট করলে ডিভিডেন্ড পাই, আর যদি আমি ডিবেঞ্চারে ইনভেস্ট করি বা লোন দিয়ে থাকি তাহলে আমরা ইন্টারেস্ট পাই। তাহলে এক্ষেত্রে এই যে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট, এটাও আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। কিন্তু ফিনান্সিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে বুঝতেই পারছো তখন এটা কিন্তু আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা যাচ্ছি financing activities এর ক্ষেত্রে। What are financing activities? Financing activities are the activities which result in change in size and composition of owner's capital, including preference share capital in the case of a company, and borrowings of the enterprise from other sources. অর্থাৎ আর্থিক সংক্রান্ত কার্যকলাপ হলো মালিকানা মূলধন এবং প্রতিষ্ঠানের ঋণের পরিমাণের পরিবর্তন সংক্রান্ত কার্যকলাপ। আমরা কি জানি, একটা প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহ করা হয় এবং এই মূলধন কি নিজস্ব মূলধন হতে পারে, যেটাকে আমি বলেছি ওনার্স ক্যাপিটাল, যার মধ্যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে, আর ঋণ মূলধন। ঋণ মূলধন বলতে ডিবেঞ্চার হতে পারে, বন্ড হতে পারে, অন্য প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হতে পারে। তাহলে এই সংক্রান্ত যে কার্যকলাপগুলো হবে তা সেগুলোকে আমরা বলবো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে? অর্থাৎ প্রতিষ্ঠান যখন নিজস্ব শেয়ার বিক্রি করছে বা ডিবেঞ্চার ইস্যু করছে তখন সেটাকে আমরা বলছি ফিনান্সিং অ্যাক্টিভিটি। বা ধরো যখন ডিবেঞ্চার রিডেমশন করছে, প্রেফারেন্সিয়াল রিডেমশন করছে, সেটাকে আমরা বলছি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার হলো? এক্সাম্পলগুলো দেখে নাও, তোমাদের অসুবিধা হবে না আশা করি। নাম্বার 1, প্রসিড ফ্রম দ্য ইস্যু অফ শেয়ারস অর আদার সিমিলার ইনস্ট্রুমেন্ট। এটা আমি এক্ষুনি তোমাদের বললাম যে শেয়ার ইস্যু করেছে, ইকুইটি শেয়ার অথবা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে প্রতিষ্ঠান নগদ অর্থ পেয়েছে, তাহলে সেটা ফ্লো অফ ক্যাশ আন্ডার ফিনান্সিং অ্যাক্টিভিটিস। প্রসিড ফ্রম দ্য ইস্যু অফ ডিবেঞ্চার, লোনস, বন্ডস অ্যান্ড আদার শর্ট টার্ম বরোয়িং। অর্থাৎ প্রতিষ্ঠান হয়তো ডিবেঞ্চার ইস্যু করেছে বা লোন ইস্যু করেছে, লোন নিয়েছে, তার থেকে রিসিভ করেছে, প্রসিডস ফ্রম বলেছি, তাহলে লোন নিয়েছে বা বন্ড ইস্যু করেছে, এর থেকে যে নগদ অর্থ প্রবাহ হয়েছে সেটাকে আমরা বলবো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। পেমেন্ট ফর বাইব্যাক অফ ইকুইটি শেয়ার। বাইব্যাক অফ ইকুইটি শেয়ার নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন কোম্পানি নিজস্ব ইকুইটি শেয়ার মার্কেট থেকে নিজেরাই কিনে নেয় তখন সেটাকে বলা হয় বাইব্যাক অফ ইকুইটি শেয়ার। তাহলে ওই ইকুইটি শেয়ার বাইব্যাক করে নেওয়ার জন্য পেমেন্ট করতে হয়, তাহলে এক্ষেত্রে এটাও ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসছে। এরপর হচ্ছে রিপেমেন্ট অফ দ্য অ্যামাউন্টস বরোড ইনক্লুডিং রিডেমশন অফ ডিবেঞ্চার অর প্রেফারেন্স শেয়ার। এটাও তোমাদের আমি একটু আগেই বললাম যে যখন ডিবেঞ্চারের টাকা ফেরত দেওয়া হয় বা প্রেফারেন্স শেয়ারের টাকা ফেরত দেওয়া হয় বা লোনের টাকা ফেরত দিয়ে দেওয়া হয় তখন আমরা এটাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে বলি। এরপর পেমেন্ট অফ ডিভিডেন্ডস বোথ অন ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। এটা কিন্তু মাথায় রাখবে, পেমেন্ট অফ ডিভিডেন্ডস কিন্তু অলওয়েজ ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেই আসবে। পেমেন্ট, রিসিপ্ট নয়, গোলাবে না, একদম গুলিয়ে ফেলবে না। রিসিপ্ট অফ ডিভিডেন্ড হলে তখন সেটা আছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, কারণ তুমি শেয়ারে ইনভেস্ট করেছো, ডিবেঞ্চারে ইনভেস্ট করেছো, তার জন্য তুমি ডিভিডেন্ড পাচ্ছ বা ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে সেটা তোমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। কিন্তু কোম্পানি যখন ডিভিডেন্ড পেমেন্ট করছে ইকুইটি বা প্রেফারেন্স শেয়ারের ওপর তখন ডেফিনেটলি সেটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেই শুধু আসে। এরপর হচ্ছে পেমেন্ট ফর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড লোন। অর্থাৎ এক্ষেত্রে যদি প্রতিষ্ঠান ডিবেঞ্চার বা লোন ইস্যু করে থাকে তার উপর কোম্পানিকে যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, এটা ডিবেঞ্চারের ভিডিওতে আমরা শিখেছি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস বলবো। মাইন্ড ইট, এটা কিন্তু নন ফিনান্সিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে,
যদি ফিনান্সিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে হয় তখন কিন্তু ইন্টারেস্ট অন লোন পেড কাউন্টস আন্ডার অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আর লাস্টলি ইনক্রিজ অর ডিক্রিজ ইন ব্যাংক ওভারড্রাফট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। যদি প্রতিষ্ঠান কোনো ব্যাংক ওভারড্রাফট নিয়ে থাকে বা ক্যাশ ক্রেডিট নিয়ে থাকে, তাহলে ইনক্রিজ অফ ব্যাংক ওভারড্রাফট হলে কি হবে? ব্যাংক ওভারড্রাফট নিয়েছে মানে ইটস আ কাইন্ড অফ লোন, তো আমরা পড়েছিলাম এর আগে। তাহলে যখন ব্যাংক ওভারড্রাফট বা ক্যাশ ক্রেডিট নিচ্ছে তখন কোম্পানি টাকা পাচ্ছে। ইনক্রিজ ইন ব্যাংক ওভারড্রাফট মানে কোম্পানি টাকাটা পাচ্ছে ঋণ বাবদ, তাহলে সেটা ফ্লো অফ ক্যাশ, ইনফ্লো অফ ক্যাশ টু বি ভেরি স্পেসিফিক, এটা কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। আর ডিক্রিজ ইন ব্যাংক ওভারড্রাফট অর ক্যাশ ক্রেডিট এর মানে কি? ব্যাংক ওভারড্রাফটের টাকাটা কোম্পানি পরিশোধ করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা তখন বলবো আউটফ্লো অফ ক্যাশ। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।